সুস্মিতা। আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করছি প্রত্যেকে খুব ভালো আর সুস্থ রয়েছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজ হচ্ছে শুক্রবার আর এখন ঘড়ি কাটায় বাজে ওই 8:30 মতো। সকালবেলা উঠে সমস্ত কাজ কমপ্লিট করে এই এখন চলে এসেছি পুজো করতে। আজকের এই পুজো থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। পুজো করার সময় একটি ধূপ জ্বালিয়েছিলাম, তো ভেতরে রাখিনি, এই টিভির কাজটাতে রেখেছি। তোমরা তো অনেকেই জানো যে বলেছিলাম আমাদের এখানে ধূপ বা প্রদীপ জ্বালানো মানা রয়েছে, কিন্তু আমি জানি এটা এই একটি ধূপে কিছু হবে না, কিন্তু তাও কোনো রিস্ক নিইনি, বাইরে এসেই রেখে দিলাম। যাই হোক, এখন চলে এসেছি যে বিছানাটা গুছোতে। আজকে অনেক ভোরে উঠেছিলাম, ওই 5:30 নাগাদ উঠেছি। আজকে ওকে লাঞ্চে দিয়েছি ওই ভেজ বিরিয়ানি। ভাতটা হতে তো একটু সময় নেই, তো সেজন্য সব কিছু কমপ্লিট করে উঠতে একটু সময় লেগে যায়, তো সেজন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। এই জন্য ঘরের সমস্ত বাসি কাজও কমপ্লিট হয়ে গেছে। আর এখন জাপানে যে পরিমাণ গরম পড়েছে, কিছুক্ষণ কাজ করার পর না আমাকে প্রচণ্ড ঘাম দেয় আর হাতে পায়ে একটু বেশিই দেয়। তো সেজন্য মনে হলো যে আগে স্নান টান কমপ্লিট করে এলে একটু ফ্রেশ লাগবে, তারপরে ঘরে বাকি কাজকর্মগুলো করব। আর এই 2-4 দিন ধরে কালারফুল বেডশিটটাকে আমি একদম বিছাইনি, রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে। তো আজকে ভাবলাম এটাকে ভালো করে বিছিয়ে দেবো। আর এই যে বালিশগুলোতে না মাথা দিয়ে দিয়ে একদম না নিচু হয়ে গেছিলো, তো খুব অসুবিধে হয় আমার। ওই জন্য ভালো করে একটু এইভাবে করে দিচ্ছিলাম যাতে জিনিসটা একটু পাফি টাইপের হয় আর কি। আর এই তো আমার বিছানাটা সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। চলো এবার না কিছু একটা খেয়ে নেব, প্রচণ্ড জোরে আমার খিদে পেয়েছে। আর এখন আমার বিছানাটাকে দেখতে বেশ ভারী লাগছে, আর ঘরটাও বেশ সুন্দর, একটু কালারফুল লাগছে। গতকালকে রাত্রেবেলা আলমন্ড ভিজে রেখেছিলাম, তো কয়েকটা হাজব্যান্ডকে দিয়েছিলাম আর বাকিটা আমি এখন খাচ্ছি। আর ভাবছিলাম যে কি বানালে খাওয়া যাবে ব্রেকফাস্টে। তো অ্যাকচুয়ালি ব্রেডটা শেষ হয়ে গেছে। তো ব্রেড থাকলে কি হয় যে এত ভাবতে হয় না, জ্যাম বা কখনো স্যান্ডউইচ টাইপের বানিয়ে খেয়ে নেওয়া যায়। এই জন্য আজকে ভেবেছি একটু মুড়ি খাবো আর তার সঙ্গে একটু গ্রিন টি নিয়ে নেব। তো শসা পেঁয়াজ একটু কাটছি কুচু কুচু করে, আর সঙ্গে একটু চানাচুরও নিয়ে নেব। আর আমার এখন একা একা মুড়ি খেতে না একটুও ভালো লাগে না, যেহেতু সবসময় এখন হাজব্যান্ডের সঙ্গে খেয়ে অভ্যস্ত হয়ে গেছি। আর তাছাড়া এই 250 গ্রাম মুড়ির প্যাকেটের দামই কত বলো তো, ওই 208 কি 9 টাকার মতো হবে, তো বেশ দাম আর কি। তো যখনই খাই তো একসঙ্গে একটু মুড়িটা মাখিয়ে খেয়ে নিই, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, সকালবেলা এটাই হচ্ছে ব্রেকফাস্ট। আর এখন জানো তো, ওই সকালে উঠে যে লেবু জলটা খেতাম ওটাও এখন আর খাওয়া হচ্ছে না, তো লেবুটা শেষ হয়ে গেছে। আর আন্টির দোকান থেকে বেশিরভাগটা আনতাম, এখন আন্টির দোকানেও পাচ্ছি না। মাঝখানে একবার শুনেছিলাম যে পাওয়া যাচ্ছে, যখন গিয়ে দেখি ও শেষও হয়ে গেছে। আর ওই সুপার মার্কেটেও পাচ্ছি না। যাই হোক, এখন এই গ্রিন টি আমার বলতে পারো প্রায় খাওয়া হচ্ছে। আর আজকে বেশ সকালে উঠেছিলাম, তো জামা কাপড় কয়েকটা কাচার ছিল, তো সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম। এখন যাচ্ছি এগুলোকে মেলতে। তো আমি কি করি, ওই প্রতি 3-4 দিন অন্তর অন্তর জামা কাপড়গুলোকে কাচি। আগে কি করতাম বলো তো, প্রতিদিনের জামা আমি একটু হলেও কেচে ধুয়ে শুকিয়ে দিতাম। এখন সেটা আর পারি না, যেহেতু আমার কাছে কোনো বড় বাকেট নেই। অ্যাকচুয়ালি আমরা কিনছিও না, এই জন্য যে কয়েকটা বছরের জন্য তো এখানে এসছি। বেশি জিনিসপত্র হলে যাওয়ার সময় তো সেগুলোকে আবার ডিসকার্ড করে যেতে হবে। এখানে আবার ডিসকার্ড করার জন্য বেশ একটা বড় নিয়ম রয়েছে, সেটা না ফলো করলে তো অসুবিধা হয়েই যায়। তাই এখানে যখন কোনো জিনিসপত্র কিনি একটু ভেবে চিন্তেই কিনি, যাতে পরে কোনো আমাদের অসুবিধায় পড়তে না হয় আর কি। আর এখানে বেশ কয়েকটা বক্স বের করছিলাম, গ্রসারি আইটেমগুলো শেষ হয়ে গেছে, আবার রিফিল করতে হবে। আর সেদিন যে ওই মটর ডাল ছোলা শেষ হয়ে গেছিলো, নিয়ে এসেছিলাম, ওর প্যাকেটগুলো তোমাদের সঙ্গে আর শেয়ারই করা হয়নি। এগুলো ওই 500 গ্রামের প্যাকেট, আমার যতদূর মনে হচ্ছে সেটাই। আমি না খুঁজছিলাম এখানে যে কোথায় লেখা আছে কি ব্যাপার, কত দাম। তো দামগুলো নিয়েছে ওই 550 ইয়েন করে, যতদূর আমি জানি আর কি। আর এই বড়ো বক্সটাতে আমি ব্রাউন রাইস রেখেছিলাম, তো খেতে খেতে একদম বাড়ন্তই হয়ে গেছে, একদম অল্প রয়েছে। তো ভাবলাম এই ছোটো দইয়ের বক্সগুলোতে রেখে দেবো, আমার জন্য একদিনের মতো করে হয়ে যাবে। আর এই বড়ো বক্সটা হলে কি হবে যে একসঙ্গে এই কাবলি চানা বা মটর ডাল যে কোনো একটা চলে আসে, নাহলে একসঙ্গে ওই 3-4টা বক্স দরকার পড়ে। তো চলো এবার বক্সগুলোতে সব কটা জিনিস এক এক করে রিফিল করে দিই। জগন্নাথ পুষ্পা ব্লগস থেকে দিদিভাই একটি ভিডিওতে কমেন্ট করে বলেছিলে, বোন তুমি যখন ভিডিওতে কমেন্টগুলো পড়ে শোনাও সেটা বেশ ভালো লাগে। তো দিদিভাই, তোমাদের সঙ্গে আমাদের পরিচয় এই ইউটিউবে এসে। আর আমি যখন কোনো ভিডিও পোস্ট করি তোমরা তাতে প্রত্যেকে মানে এত সুন্দর সুন্দর কমেন্ট করে ভালোবাসায় ভরিয়ে দাও। আর আমি যদি তোমাদেরকে এইটুকু ভালোবাসা ফেরত না দিতে পারি এই কমেন্টের মাধ্যমে, তো আমারও না একটুও ভালো লাগে না। যেদিন আমি তোমাদের কমেন্টগুলো পড়তে পারি না, সেদিন মনে হয় হাই আজকে আমি তোমাদের কমেন্টটাই পড়তে পারলাম না, খুব মন খারাপ হয়।
আর এই ইউটিউবটাই হচ্ছে একমাত্র মাধ্যম যেখানে আমরা এই কমেন্টের মাধ্যমে একে অপরকে যে কতটা ভালোবাসি সেটা আমরা এখানেই ব্যক্ত করতে পারবো। হোমকুক সুমন থেকে দিদিভাই কমেন্ট করে বলেছিলে, খুব ভালো লাগলো ভিডিওটি দিদিভাই, আমিও খুব লেবু জল খাই, চলো একদিন বসে দুজনে খাই। অবশ্যই দিদিভাই, তুমি আমাদের বাড়িতে একদিন এসো, শুধু লেবু জল কেন, ব্রেকফাস্ট লাঞ্চ আমরা সবাই একসঙ্গে সব কিছু করবো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত মিষ্টি করে একটা কমেন্টস করার জন্য। সস্মিতা সিনহা দিদিভাই কমেন্টে বলেছিলে, তুমি তো জানো যে তোমার ভিডিও আমার কতটা ভালো লাগে, আর এতটাই ভালো লাগে যে আমি পুরোটাই দেখি। থ্যাংক ইউ দিদিভাই, তোমার এই মিষ্টি বোনটাকে তুমি এত ভালোবাসো আর এত সুন্দর করে একটা মিষ্টি কমেন্ট করেছো। এভাবে তুমি তোমার বোনের পাশে সবসময় থেকো। এই বটলটা আমার হাজব্যান্ড অফিস থেকে পেয়েছে, আর এইরকম বটল আমি এখানে পেয়েছি প্রথমবার দেখলাম। মানে কোনো বটলকে ডাইরেক্ট তুমি এর মধ্যে ঢুকিয়ে দাও, এইভাবে লাগিয়ে দিলে শুধু ক্যাপটা বাইরে বেরিয়ে থাকবে। এবার সেই বটলটা যদি ঠান্ডা বা গরম থাকে, যাই থাকুন না কেন, যেমন চাইবে তেমনই থাকবে আর কি। এর আগে কিন্তু আমি এরকম কোনো জিনিস দেখিনি, এটা প্রথমবার দেখে আমার কিন্তু বেশ ভালো লাগছিল আর নেওয়ার একটা ইচ্ছে ছিল। তো দেখলাম যে ও নিজেই পেয়ে গেল একটা গিফটে, তো তার জন্য ভাবলাম আজকে সমস্ত বটলগুলো আর এই নতুন যে বটলটা কিনেছিলাম সেটাও একদম ধুয়ে দিলাম, দিয়ে একটু উপর করে রেখে দিচ্ছি, পরে জল ভরে ব্যবহার করব। তোমাদেরকে অনেকদিন থেকেই বলছিলাম যে আমাদের একটা অনেক বড় প্রবলেম হয়ে গেছে, তো কী প্রবলেম সেটা আর বলা হচ্ছে না। তো সেজন্য আমার ভিডিও মাঝখানে কয়েকটা দিন অনেকদিন বন্ধ হয়ে গেছিলো, ঠিক মতো ভিডিওগুলো আপলোড করতে পারছি না, এডিটও করতে পারছি না। তো মন খারাপের জন্য কোনো কিছুই ভালো লাগছিল না। এখন আমরা সিচুয়েশানটাকে একটু কন্ট্রোলে আনার চেষ্টা করেছি বা নিজেদের মনটাকে বোঝানোর চেষ্টা করেছি, এই যা আর কি। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ব্যাপারটা হয়েছে কি, আমরা যেখানে জাপানে এসেছি, আমরা তো লাইফ টাইমের জন্য আসিনি, কয়েকটা বছরের জন্যই এখানে এসেছি, তারপরে আবার আমরা ইন্ডিয়াতে ফিরে যাব। তো কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড যে আমাদের বাড়িতে এসেছিলো, তো কথা বলতে বলতে আমরা হঠাৎ করে আমি জানতে পারি ওর সিমটা নাকি বন্ধ হয়ে গেছিলো, ইন্ডিয়ার সিম। তো কেন না, ও কন্টিনিউয়াসলি রিচার্জ করে গেছে, মাত্র 1 মাস রিচার্জ করেনি বলে সিমটা বন্ধ করে দিয়েছিল। তো সেজন্য খুব অসুবিধা হয়েছিল, ঘর গিয়ে আবার রীতিমতো নতুন সিম কিনে সব কিছু আবার ঠিকঠাক করেছে। তো আমি ওর কথাটা শুনে জাস্ট হয়ে গেছিলাম, কেননা আমরা তো এসেছি সেপ্টেম্বরে, আসার পর থেকে আমি রিচার্জই করিনি ফোনে। আসার আগে রিচার্জ করেছিলাম, তারপরে আর রিচার্জ করা হয়নি। তবে হাজব্যান্ড এখানে আসার পরে একবার করেছিল, তারপরে ও আর করেনি। তো আমরা ব্যাপারটাকে এতটা সিরিয়াসলি নিইনি। কেন নিইনি সেটা বলছি। অ্যাকচুয়ালি আমরা থাকতাম সেখানে ওয়াইফাই লাগানো ছিল বলে আমি কি করতাম, 4-5 মাস আমি রিচার্জ করতাম না। সেটা একটা রিজন ছিল। আরেকটা রিজন কি, যে এখানে আসার পর আমি ভাবছিলাম যে ওয়াইফাই তো চলছে, তো নিশ্চয়ই ফোনেরও কিছু হবে না রিচার্জ না করলে, ফোন তো চলছে। মানে জিনিসটাকে এতটা সিরিয়াসলি নিইনি, ক্যাজুয়ালি নিয়েছি। এটা তো বোকামোই বলবো যে রিচার্জ না করলে তো অবভিয়াসলি সিম বন্ধ হবে, কিন্তু এই ব্যাপারটা না সত্যি বলতে মাথায় আসেনি। প্রথমে এটাকে নিয়ে একটু ভাবছিলাম, তারপরে অতটা মানে কেয়ার করিনি আর কি, কেয়ারলেস হয়ে গেছি ব্যাপারটার উপর। তো সেজন্য আজকে আমাদের এই দশা, আমাদের নিজেদের দোষেই আজকে এই ঘটনাটা ঘটেছে। তো আমরা শুধু নই, আমাদের পরিচিত আরও অনেকে আছে যারা রয়েছে, তো ওরাও রিচার্জ করছিল না। তো আমরা যখন ওদেরকে ব্যাপারটা খুলে বললাম, তো ওরাও কন্টিনিউয়াসলি এখন রিচার্জ করছে। তো আমাদের তো ভুল তো হয়েছে, আমরা তো প্রবলেম ফেস করছি, তো ওরা কেন করবে। তো এই জুলাইতে একদিন হঠাৎ হাজব্যান্ডের নাইট ডিউটি ছিল, তো ও বেরোবে তার 2 মিনিট আগে হঠাৎ করে দেখছি ওটা হোয়াটসঅ্যাপে কোড এসছে, ওটিপি এসছে। তো আমি যখন ওটা খুলতে যাই হোয়াটসঅ্যাপটা, তখন দেখছি হোয়াটসঅ্যাপ আর অন হচ্ছে না। হঠাৎ করে আমি বুঝতে পারিনি যে কখন সিমটা বন্ধ হয়ে গেছে। যে বারবার হয় কি, ওরা ফোন করার চেষ্টা করে, আমাদেরকে কানেক্ট করার চেষ্টা করে, কিন্তু পায় না, কারণ এখানে জিও সিমের কোনো নেটওয়ার্ক নেই, কিন্তু এয়ারটেলের রয়েছে। তো সেজন্য বারবার মেসেজ আসতো, কিন্তু সেগুলোকে আমরা কখনো চেক করিনি। কবে যে বন্ধ হয়ে গেছে সেটাও আমরা জানি না। এইবার আমার সিমটা বন্ধ হয়ে যাওয়ার পর ও ভাবছে তাহলে ওটাও বন্ধ হয়ে যাবে। আমরা যবে জেনেছি তার 1 সপ্তাহ পর থেকেই আমরা ব্যাপারটার উপর একটু কনসার্ন হয়ে গেছিলাম। তারপর আমার সিমটা যখন বন্ধ হয়ে যায় না, তখন আরও টেনশনে পড়ে গেছিলাম যে তাহলে কি হবে এখন। এখন হচ্ছে যে হাজব্যান্ডের এখন খুব প্রবলেম হয়ে গেছে, ওরও তো সেম অবস্থা আমার মতনই। ওখান থেকে ওটাকে বন্ধ করে দেওয়ার পরেও 3 মাস রাখে না, এমনি সিমটাকে কাউকে দেয় না, মানে কোনো পাবলিককে দিয়ে দেয় না, কিছুদিন রাখে তারপর থেকে দিয়ে দেয়। তো সেই পিরিয়ডটা এখন চলছে। তো মাঝখানে তো একটা প্রবলেম হলো, ট্যাক্স ভরতে পারছিল না ইন্ডিয়াতে, তো করে ওটাকে ম্যানেজ করা গেছে। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যদি সিমটা চলে যায় তাহলে তো খুবই অসুবিধা হবে। এই সবই প্রবলেমের জন্য আমরা সত্যি খুব পাজল হয়ে গেছিলাম, খুব টেনশন হচ্ছিল। তো এখন তো কিছু করার নেই, যবে ঘর যাব তবে সব কিছু হবে। তবে এখান থেকে যাওয়ার আগে এদের অফিসেরও কিছু রুলস রেগুলেশন আছে, সেগুলোকেও ফলো করে তবেই তো আমরা ঘর যেতে পারবো। তো আমরা ভাবছিলাম যে ডিসেম্বরের দিকে ঘর যাব, এখানে একটা লম্বা ছুটি থাকে, সেটা আর হচ্ছে না। আমাদের মনে হয় খুব জলদি ঘর যেতে হবে।
একটা ছোট্ট ভুলের জন্য আমাদের সঙ্গে এত বড় একটা প্রবলেম হয়ে গেল। তো বলবো আমাদের নিজেদেরই ভুল তো স্বীকার করছি, আর এখন স্বীকার করেও কিছু হবে না। তবে আমার সিমটা চলে গেছে, এখন ও তার সিমের জন্য চেষ্টা করছে যাতে কোনোভাবে নিজের সিমটা ফিরে পায়, তাহলে আর কোনো অসুবিধা হবে না। তো আমার সিমের থেকে ওর সিমটা আরও বেশি ইম্পর্ট্যান্ট, এই হচ্ছে ব্যাপার। তো এটা যদি কেউ দেখে থাকো, যারা ফরেনে থাকো, তারা যদি এখনও রিচার্জ করে না থাকো, যদি তোমাদের ইন্ডিয়া সিমটা প্রয়োজন হয় তাহলে তো বলবো রিচার্জ করো। আমি জানি হয়তো আমার মতো খুব কম জনই থাকবে, কিন্তু তাও আমি বলে দিলাম। তো আমি তো খুব প্রবলেম ফেস করছি, তো এখন জাস্ট ঘর যাওয়ার অপেক্ষায় আমরা রয়েছি। কবে যাই কী করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব তাড়াতাড়ি ঘর যাবো আর কি। এখন প্রায় ওই 12:30 মতো বেজে গেছে, তো ভাবলাম খাবারটাও একদম সেরে নিই। তো এই যে একটু দইও নিয়ে নিয়েছি আর খাবারটাকে একটু গরমও করে নিয়েছি। তো চলো এখন বসে একটু তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া যাক। তো খাওয়া দাওয়া শেষ করে ওই 3:30 নাগাদ আমি বেরিয়েছিলাম বাজার করতে। আজকে তো শুক্রবার, অনেকেই জানো যে বাজার করতে বেরোই। এখনও দেখো কেমন রোদ্দুর বেরিয়েছে, যেন কাঠ ফাটা রোদ্দুর। কেউ বলবে যে এখন 3:30 4টে বাজতে যায়। যাই হোক, প্রচণ্ড রোদ্দুরে গেছিলাম, এসে পৌঁছে আগে বসে কিছুক্ষণ একটু জল টল খেয়েছি, তারপর এই যে জিনিসপত্রগুলো বের করাচ্ছি। বেশ কয়েকটা জিনিসপত্র নিয়ে এসেছি, আর আজকে এই ব্রেডটা একটু অন্য ধরনের নিয়ে এসেছি। একটু চিকেনও নিয়ে এসেছি আর একটা হ্যান্ড সোপও নিয়ে এসেছি, শেষ হয়ে গেছিলো। আর এই তো ওচার প্যাকেট থেকে শুরু করে দই টই। আর এই দেখো অনেক দিন পর আমি বিনসটা পেয়েছি, তবে এটা আন্টির দোকান থেকেই কিনেছি। আর এই সব কিছু এখন গুছিয়ে দিয়ে জামা কাপড়গুলোকেও তুলে নিয়ে এসেছি। এগুলো এখন চলো গুছিয়ে সুন্দর করে রেখে দেবো। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানিও। আর যদি কেউ নতুন বন্ধু থেকে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।